खरीदे हम क्या ना खरीदे हम क्या दे निशानी ये है मुश्किल। কি হচ্ছে এখানে? খুব পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই কেঁপে উঠলাম আমি। আমার দাফাদাফি লাফালাফি বন্ধ হলো মুহূর্তেই, স্থির হলাম। শরীরময় মৃদু কেঁপে জানান দিল আমার মনের ভয়ের সুপ্ত কারণটা। আমার ভয়ের তো ব্যক্তি যাকে আমি দুনিয়ার সবচাইতে বেশি ভয় পাই, আমার যমরাজ, যে কথা কারণ ছাড়াই ঠাস ঠাস করে লাগায়। আমার নিষ্ঠুর জঙ্কুক ভাই। এই মুহূর্তে তিনি আমার ঠিক পিছনেই দাঁড়িয়ে। হ্যাঁ, আমি ওনার উপস্থিতি বুঝতে সক্ষম হচ্ছি। ওনার শরীরে তীব্র পারফিউমের ঘ্রাণটা হাওয়ায় মিলল, নাকে ভাসল গভীরভাবে। আমার স্থির থাকা শরীরটা এবার কাটা দিয়ে উঠল ভয়ে আর অস্থিরতায়। নিজেকে সংযম রাখতে না পেরে শক্ত হাতে চেপে ধরলাম লিসা ও ন্যান্সির দুজনের দুটো হাত। চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম। এই মুহূর্তে ওনাকে নিয়ে মনের ভিতরে হওয়া অস্থিরতার কারণটা ধরতে পারছি না, আর না নিজের ভয়টা কাটিয়ে ওনার সামনে দাঁড়াতে পারছি। বুকের ভেতরটা থেকে যেন ঝিম ঝিম শব্দ করে ঢোল পিটাচ্ছে, কানে ঝংকার তুলছে ওনার তিক্ততার বাণীটাও। উনি পুনরায় ধমকে ওঠে পিছন থেকে। আমি কেঁপে উঠলাম সশরীরে, মাথা নত করলাম, সেই সাথে দৃষ্টিও। ভেজা বিড়ালছানার মতো ঘুরে দাঁড়ালাম ওনার দিকে। উনি আমাকে দেখলো কি দেখলো না জানা নেই, তখনই কানে আসলো ইউনো ভাইয়ের ভারী কষ্টের কণ্ঠখানা। নিগুড়ে নালিশ করে বলছে ওনাকে, ভাই ভাবি আমাকে মারছে। দমিয়ে রাখা রাগটা যেন তরতর করে বেড়ে উঠল নিজের মাঝে। আমার নামে নালিশ করছে, বিষয়টি ঠিকঠাক হজম হলো না। আমি ওনাকে মারতে চেয়েছিলাম নাকি উনি আমাকে মিথ্যা বলে রাগিয়েছে? একে চুরি, তার উপর আবার সিনা চুরি। মাথা তুলে রাগী দৃষ্টিতে ইউনো ভাইকে চোখ রাঙাতেই সঙ্গে সঙ্গে আবারও নালিশ করে বলে উঠল ইউনো ভাই, ভাই ভাই দেখেন ভাবি আমাকে আবার চোখ রাঙাইতেছে। ইউনো ভাইয়ের পরপর বিচারে ক্ষিপ্ত হলাম আমি। নিজেকে দমিয়ে রাখতে না পেরে পুনরায় তেড়ে যেতে নিলেই কানে আসলো জঙ্কুক ভাইয়ের রামধমক, এই মেয়ে কি সমস্যা, বেয়াদবি করছো কেন, বারবার গায়ে হাত তুলছো কেন ইউনোর? থেমে গেলাম আমি, ভয়ে শিরশির করে উঠল হাত পায়ের তালু। আমি যে ইউনো ভাইকে বারবার মারতে চাচ্ছি সেটা উনি জানলো কিভাবে? তার মানে উনি কি এতক্ষণ যাবৎ আমাদের আশেপাশেই ছিল, দেখছিল সব কিছু? আচ্ছা, উনি কি জানেন আমি ওনার খোঁজ করছিলাম ইউনো ভাই থেকে? হয়তো জানেন, ওনার কথাই তো সেটাই প্রকাশ পাচ্ছে। মন খসখস করলো, তারপরেও একটা কিন্তু থেকে গেল। সেই কিন্তু থেকে প্রশ্নের রূপ নিল, যে লুকোচুরি কেন? আমার সেদিনের থাপ্পড়ের জন্য? আমি সেটা ইচ্ছে করে দেইনি, অজান্তেই মেরেছিলাম। আর সেই থাপ্পড়টার জন্যই সরি বলতে তো ওনার খোঁজ করছিলাম ইউনো ভাইয়ের থেকে। কিন্তু ইউনো ভাইয়ের জন্য কাহিনীটা কোথা থেকে কোথায় চলে গেল। এখন নিশ্চিত জঙ্কুক ভাই আমাকে আবারও কষে কয়েকটা থাপ্পড় মেরে এখান থেকে বিতাড়িত করবেন। মারারই কথা, এমনিতেই উনি আমাকে সহ্য করতে পারেন না, তার উপর আবার পুনরায় বেয়াদবি করলাম ইউনো ভাইয়ের সাথে, তাই ফ্রিতে একটার সাথে আরেকটা থাপ্পড় ফ্রি। ভয়ে চোখ মুখ খিচে বিড়বিড় করে বার কয়েক দোয়া দরুদ পাঠ করে পুনরায় ঘুরে দাঁড়ায় জঙ্কুক ভাইয়ের সামনে। শুকনো ঢোক গিলে মাথা তুলে ওনার দিকে তাকাতেই চোখে পড়ল ওনার প্রচণ্ড মায়াবী মুখখানা। গভীর দুটো চোখের মধ্যে ভরপুর বিরক্তির রেশ, কুঞ্চিত কপালে সংখ্যক কিছু বিরক্তির ভাঁজ দৃশ্যমান। আমি হতবাক জঙ্কুক ভাইয়ের সৌন্দর্য দেখে, লোকটার বিরক্তি আর সাহসিকতা দেখে। একেই বলে নিয়তি, আমার এত ভয়ের মধ্যেও লোকটার সৌন্দর্যের তারিফ করতে মন চাচ্ছে। উনি আমাকে কয়টা থাপ্পড় মারবে সেটারই প্ল্যানিং করছে। ওফ, ওনার শক্ত হাতে থাপ্পড় মনে করে নিজেকে সংযম করলাম। মনকে বুঝালাম তে অতি সুন্দরতম পুরুষ স্বাস্থ্যের জন্য হানিকারক। চোখ বন্ধ করে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিলাম, নিজেকে সংযম করলাম। আর 2 সেকেন্ড ওনার দিকে তাকালে তৃতীয় সেকেন্ডের মাথায় উনি আমাকে তাকানোর দায়ে দুনিয়া থেকে আউট করে দিবে। শান্ত হয়ে পুনরায় চোখ তুলে তাকায় ওনার দিকে। চোখ মিলল দুজনের। এবার উনি আমার দিকে কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো আমার মতিগতি বোঝার চেষ্টা করছে। আমি খানিকটা ভয়ে হাঁসফাঁস করতে লাগলাম। ভালোই সরি বলে কেটে পড়তে চাই এখান থেকে, কিন্তু সবার সামনে বলতে চাচ্ছি না। আমার একটু আলাদা সময় চাই ওনার থেকে। কিন্তু তার আগে আমি যে নির্দোষ সেটা জানাতে চাই জঙ্কুক ভাইকে। আমি ইউনো ভাইকে এমনি মারিনি, দোষ করেছে তাই মেরেছি। নিজের মনস্থির করে ছাপায়ে কিছু বলবো ওনাকে, তার আগেই পাশ থেকে মুখ খুলল লিসা। আমার পেটে হালকা কুনোয়ের গুঁতো দিয়ে ফিসফিস করে বলল, দোস্ত এরা গ্যাংস্টার লোক না? হ, তাই তো মনে হচ্ছে। কিছুদিন আগে টিভিতে দেখছিলাম জিওন জঙ্কুকের লোকেরা নৃশংসভাবে মানুষ হত্যা করছে। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশদেরও মাঝ রাস্তায় মারছিল। খবরের হেডলাইনেও ছিল অনেকদিন তারা। জিওন জঙ্কুক প্রচণ্ড নিষ্ঠুর, খারাপ মানুষ দোস্ত। ফুল জায়গায় পাঙ্গা নিচ্ছিস মনে হয়। চল চুপচাপ এখান থেকে কেটে পড়ি ভালোই।
লিসার সতর্ক কথায় মাথা ঘুরে উঠল আমার। চকিত মনে পড়ল জঙ্কুক ভাইয়ের সেদিনের নৃশংস হত্যার কাণ্ডগুলো। স্মৃতিচারণ হলো মুহূর্তেই। জঙ্কুক ভাই ভালো মানুষ নয়, ভুলে যাওয়া বিষয়টি মনে পড়তেই এবার মনের ভিতরের ভয়টা চেহারায় প্রকাশ পেল জোরতালে। ভয়ে আড়ষ্ট হয়ে সঙ্গে সঙ্গে লিসার একটা হাত চেপে ধরলাম ওনার দিকে তাকিয়ে থাকা অবস্থায়। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন, হয়তো বোঝার চেষ্টা করছেন আমার হঠাৎ ভয় পাওয়ার কারণটা। আমি ভয়ে সিটিয়ে গেলাম। ঠিক তখনই আমার গা ঘেঁষে দাঁড়ালো ন্যান্সি। কানের সামনে ঝুঁকে দ্বিগুণ ফিসফিস করে বলে উঠল, মাইরি মালটা তো হেভি জুসতে। আমি মনে হয় ক্রাশ খাইছি গ্যাংস্টারটার উপর। উফ, আমার জান তো যায় অবস্থা। ইস, গ্যাংস্টার যদি এমন সুন্দর হয় তাহলে ফিল্মের হিরো রেখে আমি তো শুধু গ্যাংস্টারের পিছনে ছুটবো সারা জীবন। তে তাড়াতাড়ি দোয়া করে দে তো আমারে, যাতে আমার কপালেও একটা গ্যাংস্টার জুটে। নে তাড়াতাড়ি কর। ন্যান্সির ফিসফিস বাক্যের মধ্যে দিয়েই কানে আসলো জঙ্কুক ভাইয়ের গম্ভীর্যপূর্ণ বাক্য, ইউনো গাড়ি বের কর, আমি যাব। জি ভাই। উনি চলে যাবেন, বিষয়টিতে টনক নড়ল আমার। উনি এবার চলে গেলে পুনরায় ওনাকে খুঁজে পাওয়া মুশকিল। কখন কোথায় থাকেন, কখন কোথায় যায় কেউ জানে না। কিন্তু আমার এই মুহূর্তে ওনাকে প্রয়োজন, কারণ আমার এখনও ওনাকে সরি বলা হয়নি, ক্ষমা চাওয়া হয়নি সেদিনের থাপ্পড়টার জন্য। আমার ক্ষমা চাওয়াটা অতি জরুরি। জঙ্কুক ভাই 2 কদম এগোতেই পিছন ডাকলাম আমি। ভয়ে নিজের দৃষ্টি এদিক সেদিক করছিলাম। মৃদু কম্পিত হাত দুটো কসলাতে কসলাতে বলি, আপনি যাবেন না প্লিজ। চলিত পা দুটো থামে ওনার। মুহূর্তে পিছন ঘুরে আমার দিকে তাকায় ভ্রুকুচকে, আর চোখে তাকাতে সাথে সাথেই চোখ মিলল দুজনের। আমি নিজের দৃষ্টি সরিয়ে নিতেই তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ে বলল আমাকে, কেন কেন? উত্তর কি দিব ভেবে পাচ্ছিলাম না, আর না ওনাকে যেতে দিতে চাচ্ছিলাম। একটা সরির জন্য এতক্ষণ যাবৎ এত কিছু হয়েছে, এখন সরি না বলে ওনাকে যেতে দেই কিভাবে? আবার সবার সামনে ওনাকে থাপ্পড় মারার জন্য সরিও বলতে পারবো না, তাহলে জঙ্কুক ভাইয়া ছোট হয়ে যাবে। বাবা বলে বড়দের অসম্মান করতে নেই, সবসময় সম্মান শ্রদ্ধা করতে হয়। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়াটা উত্তম। নীরব নিচ্ছিন্নি জনমানবহীন পরিবেশ, আশেপাশে খালি চেয়ার টেবিল ছাড়া অন্য কিছু চোখে পড়ল না আমার। নির্জন রেস্টুরেন্ট, পুরো হল খালি। আমি আর জঙ্কুক ভাই ছাড়া অন্য কোনো মানবের হুদিস নেই। দূর প্রান্তে কয়েকটা ওয়েটার দেখা যাচ্ছে শুধু, তারাও এদিকটায় তাকানোর চেষ্টা করছে না ভুলেও। মনে হচ্ছে কারো নিষেধাজ্ঞা আছে এদিকটায় তাকানো, কিন্তু কার? বোধগম্য হলো না আমার। এক গাদা খাবার সামনে নিয়ে বসে আছি আমি, আমার ঠিক সামনে বসে আছে উনি। শুধু যে বসে আছে তা নয়, নিজের স্বাচ্ছন্দ্যে খাবার খাচ্ছেন কেটে কেটে। বাম হাতের নাইফ তো ডান হাতের কাঁটা চামচ চেপে ধরা। বাম হাতের নাইফ দিয়ে ঘাস পাতা কাটছেন তো ডান হাতের কাঁটা চামচ দিয়ে সেগুলো মুখে তুলছেন পরপর। চোখে মুখে গম্ভীর্য ভাব, যেন খাবারটাকেও ধমকাতে ধমকাতে খাচ্ছেন। বেচারা জবানহীন ঘাস পাতাগুলোও যেন আদর্শতা রক্ষা করে জঙ্কুক ভাইয়ের গলদেশ পার হচ্ছে। সেই তখন থেকে একের পর এক ছুরি চামচ দিয়ে খেয়েই যাচ্ছেন জঙ্কুক ভাই। টু শব্দও করছেন না। নিজের জন্য আলাদা খাবার অর্ডার করেছেন, আর আমার জন্য আলাদা। সবগুলো খাবারই আমার ভীষণ পছন্দের, কিন্তু খেতে পারছি না কারণ দুটো। এক, উনি আমাকে খেতে না বলে নিজেই খেয়ে যাচ্ছেন, তাই বুঝতে পারছি না খাবার খাওয়া শুরু করব কি না। দ্বিতীয়ত, জঙ্কুক ভাই আমার পছন্দের খাবারের লিস্ট জানেন কিভাবে, সেটা জানার কৌতূহল। প্রশ্নটা পেটের ভিতর কিরবির করছে প্রতিনিয়ত। জঙ্কুক ভাইকে প্রশ্নটা করব বলে বিগত 5 মিনিট পার করলাম, তাই নিজের মাঝে অনেকটা সাহস নিয়ে অবশেষে বলে উঠলাম ওনাকে, ভাইয়া আপনি জানেন এই খাবারগুলো না সব আমার পছন্দের। কোনো উত্তর আসলো না ওনার থেকে, আর না ওনার কোনো ভাবান্তর হলো। আমি হাঁসফাঁস করে পুনরায় ধীর কণ্ঠে বলি, ভাইয়া আপনি কি আগের থেকে জানতেন এইগুলা যে আমার পছন্দের খাবার? না মানে আমি তো আপনাকে কিছু অর্ডার করতে বলিনি তাই। তাকালেন না আমার দিকে, চামচ দিয়ে কেটে খাবার খেতে খেতেই বলল, ডাজেন্ট ম্যাটার, খাবার পেয়েছো খেয়ে ফেলো। মুখ ভার করেই বললাম, এমন করছেন কেন বলুন না ভাইয়া। খানিকটা বিরক্ত বোধ করে খেতে খেতেই বলল, তোমার জন্ম থেকে এখন অবধি সকল হিস্ট্রিই জানা আমার। আর দ্বিতীয়ত, আমাকে ভাইয়া ভাইয়া ডাকা বন্ধ করো। আমি তোমার ভাই নই, আর না তুমি আমার কোনো কালের বোন। আমার বাবা মা তোমাকে দত্তক বা পালক নেয়নি, সেই সুবাদে তুমি আমার কোনো পাতানো বোন টোনও নও। মাথা আওড়ালাম, ভীষণ চিন্তায় পড়লাম। কথা সত্য, কিন্তু আমি ওনাকে ডাকবো কি তাহলে? সেই চিন্তায় চিন্তিত হয়েই বললাম, তাহলে ডাকবো কি আমি? স্বাভাবিক ভঙ্গিতেই খেতে খেতেই বলল, এনিথিং এক্সেপ্ট ইয়োর ব্রাদার। চাইলে স্বামী ডাকতে পারো, আই ডোন্ট মাইন্ড। ওনার কথায় মুহূর্তেই বোকা বনে গেলাম আমি।
মাথায় আওড়াতে পারলাম না কোনো কিছুই। ওনাকে আমি কোন সম্পর্কে স্বামী বলে ডাকবো সেটাই বুঝতে পারছিলাম না। আমার জানা মতে আমাদের বিয়েটা 2 বছর আগেই বাতিল হয়ে গেছে। তাহলে চিন্তা বাড়লো, মাথায় জট পাকালো ওনার স্বামী নামক শব্দটি। প্রশ্ন করে বললাম, স্বামী বলা যাবে আপনাকে? আমাদের বিয়েটা বাতিল না? স্বাভাবিক ভঙ্গিতে পাশ থেকে টিস্যু নিয়ে মুখ মুছতে মুছতে চোখ তুলে তাকায় আমার দিকে। ভরাট কণ্ঠে আমাকে যুক্তি দেখিয়ে বলে ওঠে, লুক, তোমার ছোটবেলায় আমাদের দুজনের বাবা মা আমাদের বিয়েটা দিয়েছিল, রাইট? আমার বাবা মা কেউ জীবিত নেই। দুজনের বাবা মাই জানে না আমাদের বিয়েটা বাতিল হয়ে গেছে। এখন সেই সুবাদে তোমার বাবা মার জন্য আমি তোমার স্বামী। অপরদিকে আমার মৃত বাবা মার কাছেও তুমি আমার বউ এবং জীবন পরিবারের পুত্রবধূ। এখন সেই সম্পর্ক টেনে মিলাতে গেলে তুমি এখন অবধি আমার বাবা মার একমাত্র ছেলের একমাত্র বউ। সেই সূত্র ধরে তুমি আমাকে স্বামী বলে ডাকতে পারো, বুঝছো? ওনার যুক্তিটা মনে ধরলো আমার। ঠিকই তো, আমাদের বাবা মার জন্য তো এখনো আমরা জামাই বউ, তাহলে আমার ওনাকে স্বামী বলে ডাকা উচিত। খানিকটা চিন্তিত হলাম আমি, ভাবান্তর কণ্ঠে বললাম, কিন্তু আমাদের বিয়েটা তো বাতিল হয়ে গেছে, তাহলে কি আমি আপনাকে বাতিল স্বামী বলে ডাকবো? আমার কথায় ভাবান্তর হলো না ওনার। সে এবার নিজের খাওয়ায় ব্যস্ত হলো আমার থেকে দৃষ্টি সরিয়ে। তবে ওনার কপালে বলিষ্ঠ বিরক্তির ভাঁজ পড়া। হয়তো আমার বাতিল স্বামী বলাটাও পছন্দ হয়নি, কিন্তু আমি ওনাকে ডাকবো কি? আমার গভীর চিন্তার মধ্য দিয়ে কানে আসলো ওনার গম্ভীর কণ্ঠ। প্রসঙ্গ পাল্টিয়ে বললেন আমাকে, খাওয়ার জন্য কি আলাদা ইনভিটেশন দিতে হবে তোমাকে? কথা বললাম না, চুপচাপ খাওয়া শুরু করলাম। তবে কাঁটা চামচ দিয়ে মাছ খাওয়া যাবে না, তাই হাত দিয়ে শুরু করলাম। উনি কিছু বলেনি, আর না চোখ তুলে তাকিয়েছেন আমার দিকে। যেহেতু চিংড়ি মাছ, সেহেতু কাঁটা বাছার ঝামেলা ছিল না আমার সাথে। মাছ আমার প্রিয় খাবার, তবে কাঁটাযুক্ত মাছ খেতে পারি না, তাই আমার প্রিয় খাবারের তালিকায় চিংড়ি আর পাঙ্গাস প্রাধান্য। অন্যান্য মাছ কেউ বাছাই করে দিলে খাই, নয়তো না। আর এই মুহূর্তে আমার খাবার তালিকায় আছে চিকেন, ডাল, চিংড়ি, সাথে আর কয়েক রকমের সামুদ্রিক মাছ। আমি চিংড়ি মাছ ছাড়া অন্য কিছু পাতে তুলছি না। চিকেন খাওয়ার আপাতত ইচ্ছা নেই, মাছ খাবো। বাকি মাছগুলো যেহেতু কাঁটাযুক্ত, তাই সেগুলো খেতে মন চাইলেও পাতে তুলছি না ভয়ে, গলায় কাঁটা বিঁধবে। শুধু চিংড়ি মাছ খাচ্ছিলাম সাদা ভাতের সাথে। আমার সাদা ভাতও খুব পছন্দ। আমার মনোযোগ সহকারে খাওয়ার 2 মিনিটের মাথায় সামনে থেকে একটা প্লেট এগিয়ে দেয় আমার সদ্য নতুন হওয়া স্বামী নামক মানুষটি। আমি চমকে উঠে সামনে তাকাতেই উনি আমার হাতটা আলতো ঝেড়ে সকল ভাত প্লেটে ফেলে আধ খাওয়া সাদা ভাতের প্লেটটা টেনে নেন ওনার কাছে। এটো প্লেটটা এক পাশে রেখে এগিয়ে দেয় অন্য আরেকটা প্লেট। সেখানে অনেকগুলো সামুদ্রিক মাছ একসঙ্গে কাটা ছাড়িয়ে রাখা আছে অতি যত্ন সহকারে। আমি হতভম্ব হয়ে ওনার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকাতেই উনি গম্ভীর কণ্ঠে বলল, এটা খাও, সামুদ্রিক মাছ তোমার সাদা ভাতের থেকে পুষ্টি ভালো পাবে, অপুষ্টিহীনতায় ভুগবে না, বড়ও হতে পারবে তাড়াতাড়ি। ওনার লাস্টের কথাটা ঠিকঠাক বুঝে আসলো না আমার। উনি কি আমাকে খোঁচা মেরে কথা বললো নাকি বড় হতে আদেশ করলো, বুঝলাম না ঠিক। আচ্ছা, আমাকে কি ওনার ছোট মনে হচ্ছে? আল্লাহ, বলে কি? গুনে গুনে 17 বছর হলো আমার, তারপরও ওনার কাছে আমার ছোট মনে হয়? উনি দেখেন না আমি কলেজে উঠে গেছি? উফ, তার মানে কলেজে উঠলেও মানুষ বড় হয় না? তাহলে বড় কবে হয়? আমাকে কবে সবার মতো বড় দেখাবে? সবাই কবে আমাকে ছোট না বলে বড়তে বলবে? নিজের হতাশায় প্রশ্ন করলো জঙ্কককে। স্বামী, আমি কি অপুষ্টিহীন ছোট মানুষ এখনো? তাহলে বড় হব কবে আমি? আগের নাই, বলল জঙ্কুক। ঠিকঠাক খেলে এতদিন বড় হয়ে যাওয়ার কথা, ছোট সেজে শুধু অন্যজনের কষ্ট বাড়ানোর ধান্দা। স্বামীর ভারী বর্গন কথাগুলো এবারও মাথার উপর দিয়ে গেল, ধরতে পারলাম না একটাও। কে কাকে ছোট সেজে কষ্ট দিচ্ছে তাও মাথায় আসলো না। তবে যেটা মাথায় আসলো সেটা হলো ওনাকে আমার এখনো সরি বলা হয়নি। সরি শব্দটা মাথায় আসতেই মুহূর্তেই খানিকটা ছটফট করে উঠলাম আমি। একটা সরি বলতেই ওনার পিছন পিছন এই রেস্টুরেন্ট অবধি এসেছি আমি, কিন্তু তারপরেও বলা হয়ে ওঠেনি। হাঁসফাঁস করলাম নিজের মাঝে, ইতস্ততা জড়িয়ে মিনমিন গলায় বললাম, সরি স্বামী। আমার কথায় বেশ একটা ভাবান্তর হলো না ওনার। উনি পুনরায় চাকু চালিয়ে চামচে কেটে খাবার মুখে তুলতে তুলতে বলল, ফর হোয়াট? মাছের প্লেটে হাত রাখা অবস্থায় মাথা নত করে বসলাম ওনার সামনে। অপরাধী গলায় বললাম, সেদিন রাতে ইচ্ছাকৃতভাবে থাপ্পড় মারতে চাইনি আপনায়, ভুলবশত লেগে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো করব না এমনটা, সত্যি বলছি। আমার কথাগুলো থামতে না থামতেই বলতে শুরু করলেন উনি, এমনটা দ্বিতীয়বার করার জন্য আপনার হাত পা আস্ত থাকবে না। যে হারে আপনি হাত পা চালাচ্ছেন, ভাবছি আপনার হাত পা দুটো কেটে আপনার গলায় ঝুলিয়ে রাখবো। আপাতত আপনার হাত পায়ের দরকার নেই, এইগুলো না থাকলেও চলবে আপনার। এখন খেয়ে নিন। খাওয়া দাওয়ার পরে কাটাকাটি শুরু হবে আপনার। একটু পাশের কাঁচ দিয়ে নিচে তাকান,
দেখেন কতগুলো বডিগার্ড চাকু ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আপনার হাত পা কাটার জন্য। দেখুন ওনার এমন কথায় শরীরে কম্পন সৃষ্টি হলো মুহূর্তেই। ভয়ে গলা অবধি শুকিয়ে গেল। আমার গুণধর স্বামীর দ্বারা এসব সম্ভব। একটা থাপ্পড়ের জন্য এখন আমার হাত পা কেটে ফেলতে চাচ্ছেন উনি। আল্লাহ কতটা সাংঘাতিক উনি। কেন যে তখন ওনাকে যেতে নিষেধ করলাম আল্লাহ জানে। না তখন ওনাকে যেতে নিষেধ করতাম, আর না এখানে উনি আমাকে নিয়ে আসতো। এখন নিজের পাকামোর জন্য আমার দামি দামি হাত পা দুটো হারাতে হবে। ঠোঁট ভেঙে কান্না পাচ্ছে আমার ওনার ভয়ঙ্কর হুমকির বাণীতে। জল এসে চোখের কোঠায় টলমল করতে লাগলো মুহূর্তেই। নিজের ভয়টা দ্বিগুণ বাড়াতে সোফা থেকে উকি দিয়ে দেখলাম নিচে। সদ্য কাজ ভেদ করে নিচে দেখা যাচ্ছে ওনার বডিগার্ডগুলো সত্যি সত্যি ধারালো চাকু ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পার্কিং এরিয়াতে। আমরা 3 তলায় বসে আছি এয়ার কন্ডিশনে। রেস্টুরেন্টের 3 তলা হলের একটা পা সম্পূর্ণ কাঁচের তৈরি, যা দিয়ে নিচে সব কিছু দেখা যায় ভালোভাবে। 3 তলার আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না আমাদের দুজনকে ছাড়া। এই মুহূর্তে আমাকে বাঁচানোর মতো আমি ছাড়া অন্য কেউ নেই। বুঝলাম জেনে বুঝে বাঘের গুহায় মাথা ঢুকিয়েছি, এবার কামড় খাবার নিশ্চিত, বাঁচার উপায় নেই। বাইরের দিকে এক পলক উকি মেরে সোফায় সোজা হয়ে বসলাম আস্তে করে। উনি তখনও নিজের খাওয়ায় প্রচণ্ড মনোযোগী। এমন একটা ভাব সে কিছু বলেনি আর না কিছু ঘটেছে এখানে। ওনাকে নির্বিঘ্নে খেতে দেখে ঠোঁট উল্টিয়ে কান্নাজড়িত গলায় বললাম, স্বামী এবারের মতো ক্ষমা করে দিন, বললাম তো আর মারবো না আপনায়, সত্যি বলছি। খেতে খেতে চোখ তুলে তাকায় আমার দিকে, বলে ওঠে, স্বামীর ক্ষমা পাওয়া এত সহজ নয়, তাই কেঁদে কেটে লাভ নেই। ঠিক করা হয়ে গেছে, আজকে তোমার হাত পা কেটে তারপরে বাসায় যাব আমি। এবার কান্নার বাঁধ ভাঙলো আমার। ওনার সামনে কেঁদে উঠলাম ভয়ে। বাম হাতে নিজের চোখের পানি অনবরত মুছতে মুছতেই বললাম, স্বামী আপনি যা বলবেন তাই শুনবো আমি, প্রমিস। তারপরও আপনি আমার হাত পা দুটো কাটবেন না প্লিজ। খাবার রেখে বাঁকা চোখে তাকালেন আমার দিকে। নিজের বাম হাতের চাকুটা হাতের মধ্যে ঘুরাতে ঘুরাতে আমাকে উদ্দেশ্য করেই বললেন, বুঝিয়েন কিন্তু ম্যাডাম, যা বলবো তাই করতে হবে আপনাকে। আমি কিন্তু ভালো মানুষ নই, তাই ভালো কিছু কিন্তু আমার থেকে ভুলেও আশা করা যাবে না। মাথা নাড়িয়ে স্বভাবস্বরূপ সম্মতি জানালাম ওনাকে, যার অর্থ উনি যা বলবে তাই করব আমি। আমার মাথা নাড়ানোতে উনি খানিকটা বাঁকা হাসলো। আমি চোখ আউড়িয়ে দেখতে দেখতে সেই হাসি বিলীন হয়ে গেল ওনার ঠোঁটের মাঝে। আমি চোখ মুছে শান্ত হয়ে খাওয়া শুরু করলাম। উনি নিজের খাবার শেষ করে আমার জন্য অপেক্ষা করতে লাগলেন। আমি ধীরে স্থিরে খাচ্ছি ওনার বাছাই করে দেওয়া মাছগুলো। উনি বসে বসে ফোন চালাচ্ছেন মনোযোগ সহকারে। এবার আমি খাওয়া শেষ করে বসে বসে কুলফি আইসক্রিম শেষ করছিলাম। তখনই হঠাৎ মনে হলো আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল ইতিমধ্যে। চমকে উঠে হালকা নড়েচড়ে বসে শিওর হলাম আমার নিষিদ্ধ দিনের বার্তা চলছে। আজকে আমার পিরিয়ডের ডেট ছিল, সেটা একদমই আমার মাথা থেকে বের হয়ে গেছিল। আমি খাওয়া রেখে ঘাপটি মেরে বসলাম জায়গায়, নড়াচড়া বন্ধ করে। হাতে রাখা কুলফিটা টেবিলের উপর রেখে মাথা নত করে বসলাম লাল সোফায়। উনি ছেলে মানুষ, আমি মেয়ে মানুষ, কিভাবে সাহায্য চাইবো ওনার থেকে মেয়েলি ব্যাপারে? এখন এই বাজে পরিস্থিতিতে আমাকে সাহায্য করবে কে? বাড়ি অবধি এই অবস্থায় যেতে পারবো না। সাদা জামা, সাদা অ্যাপ্রন, ইতিমধ্যে দাগ লেগে গেছে। ওঠা সম্ভব না ওনার সামনে। যত বসে থাকবো তত সমস্যা বাড়বে, কমবে না। দুঃখে কষ্টে এবার বুক ফেটে কান্না আসছে আমার। আজকে কার মুখ দেখে সকাল সকাল উঠছিলাম আল্লাহ জানে। মুসিবত আমার পিছন ছাড়ছে না, একটার পর একটা লেগেই আছে আমার সাথে। রাগে কথাগুলো ভেবে মাথা নত করে ফুপিয়ে অনবরত কেঁদেই যাচ্ছি আমি নিঃশব্দে। এই পরিস্থিতিতে আমার চোখের পানি থামাতে পারছি না, তাই কান্নারত অবস্থায় ভাঙা গলায় কোনোরকম ওনাকে বলে উঠি, দাদিকে একটা ফোন দিন প্লিজ, আমি কথা বলবো। আমার হঠাৎ কান্নায় খানিকটা চমকে উঠলেন উনি। ফোন থেকে দৃষ্টি সরিয়ে চমকিত তাকালেন আমার দিকে। কপাল কুঁচকে বললেন, কি সমস্যা, কাঁদছো কেন? এমনি। আপনি দাদিকে ফোন দিন প্লিজ, আমি কথা বলবো। কেন? আপনাকে বলবো না, না বললে ফোনও দিব না। দিন না প্লিজ, এমন করছেন কেন? আমার দাদির সাথে কথা বলা জরুরি, প্লিজ। উত্তর করলেন না উনি। বিরক্তি নিয়ে কপাল কুঁচকে তাকিয়ে থাকলেন আমার দিকে। আমি লজ্জায় মাথা নত করে নাক ফুলিয়ে কেঁদে যাচ্ছি। উনি খানিকটা সময় মত্ত থেকে আমার কান্না মাখা ফেসটা পর্যবেক্ষণ করে বিরক্তি সুরেই বলে উঠলেন, কিরে বাবা, কি সমস্যা? বলবে তো নাকি? কান্না করছো কেন? বললাম তো আপনাকে বলা যাবে না, আপনি দাদিকে ফোন করে বলুন এখানে আসতে, তাহলেই হবে। থেমে যায় উনি। কপাল কুঁচকে আমার দিকে শুষ্ক চোখে তাকিয়ে থেকে হঠাৎই কিছু মনে পড়ার মতো চমকিত হয়ে বলে উঠলেন, ওয়েট, আজকে যেন কত তারিখ? মনে পড়তেই, শিট, তোমার না আজকে পিরিয়ডের ডেট ছিল? ভুলে গেছো রাইট? আমারও মাথা থেকে ছুটে গিয়েছিল ডেটটা, শিট। কানে যেন ঝংকার তুলল ওনার কথাগুলো। স্তব্ধ নির্বাক হতবুদ্ধি হয়ে গেলাম। মাথা আমার এক মুহূর্তের জন্য হ্যাং হয়ে গেল যেন। উনি কি বলল? আমার পিরিয়ডের ডেট ওনার মাথা থেকে ছুটে গেছে? তা
তার মানে উনি আমার এই সম্পর্কেও অবগত ছিল, কিন্তু কখন থেকে জানেন আমার এই বিষয়গুলো? কে বলেছে আমার এসব বিষয়ে ওনাকে? ছি ছি, কি লজ্জাজনক পরিস্থিতি। ছেলে হয়ে মেয়েদের এই বিষয়গুলো খোঁজখবর রাখে, কতটা বাজে আমার বাতিল স্বামীটা। ছি, লজ্জায় সংকোচে চোখ তুলে তাকাতে পারলাম না ওনার সামনে। কান্না থেমে গেলেও লজ্জায় মাথা নত করে বসলাম, নাক মুখ ছিটকে বলে উঠলাম, ছি, কতটা বাজে আপনি। ছেলে হয়ে মেয়েদের পার্সোনাল বিষয়ে জানেন আপনি? ছি। হয়তো আমার নাক মুখ ছিটকানোতে অসন্তুষ্ট হলেন উনি। ওনার স্বাভাবিক থাকা ভঙ্গিটা রূপ নিল রাগে। তেতে উঠে আমাকে উদ্দেশ্য করে চিবিয়ে চিবিয়ে বললেন, সেই তুমি নিজের ডেট মনে রাখতে পারো না, সেটাতে দোষ নেই। আমি ছেলে হয়ে মেয়েদের পার্সোনাল বিষয়ে জানি বলে দোষ? চট করে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বললাম, দোষ। ছেলেদের মেয়েদের বিষয়ে জানতে নেই। যে ছেলেরা মেয়েদের এইসব বিষয়ে খোঁজখবর রাখে তারা কখনোই ভালো ছেলে হয় না। আপনিও বাজে ছেলে, আমার বিষয়ে জানেন আপনি, সাংঘাতিক বাজে আপনি। তেতে উঠে চিবিয়ে চিবিয়ে বলল, শাট আপ ইডিয়েট। মুখে যা আসে তাই বলা আজকাল স্বভাব হয়ে দাঁড়িয়েছে তোমার। মুখ আমি সেলাই করে দিব, আজকে বাসায় যেয়ে নিই একবার, মুখ ভেঙে হাতে ধরিয়ে দিব তোমার, দেখিও। ভয়ে কেঁপে উঠলাম আমি। ওনার কটমট করা দৃষ্টিতে অসহায় চোখ তুলে তাকালাম আমি। আমাকে তাকাতে দেখে পুনরায় আগের নাই বলে উঠল উনি, ইডিয়েট। মেয়েদের বিষয়ে জানা খারাপ কে বলেছে তোমায়? অবশ্য হাঁটুর নিচে বুদ্ধি নিয়ে ঘুরলে এমনই হয়। ফর ইউ কাইন্ড ইনফরমেশন, তোমার জন্মের আগ থেকেই মেয়েদের পিরিয়ড সব সম্পর্কে জানা আমার। আমার সাথে তোমার যখন বিয়ে হয় তখন তোমার বয়স 6 বছর হলেও আমার ছিল 16 বছর। তোমার থেকে 10 বছরের বড় আমি, সাথে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। অতি সহজেই সব কিছু আয়ত্তে ছিল আমার। তোমার এখনো যে সম্পর্কে জানা বোঝা ধারণা নেই, আমার তখন সেই সকল বিষয়ে জানা বোঝা ধারণা হয়ে গেছিল। কলেজের স্টুডেন্ট ছিলাম তখন। এসএসসি পরীক্ষা শেষ করে তোমাকে বিয়ে করেছিলাম আমি। অনায়াসে সকল বিষয়ে জানা ছিল আমার, ভিডিও দেখেছিলাম বেশ। তাই প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা না থাকলেও টেকনিক্যালি অভিজ্ঞতা বেশি ছিল আমার। উত্তেজিত কণ্ঠে চট করেই বলে বসলাম, কিসের ভিডিও? পিরিয়ডের ভিডিও থাকে? ছি ছি, কি আছে? সবাই দেখে, আমিও দেখছি। ভালো তো ছিলাম না কখনোই, তাই খারাপটাই করছি। পিরিয়ডের ভিডিও দেখতে যাব কেন? আমার কি খেয়ে দেওয়ার কাজ নাই? গভীর ভিডিও দেখছি তখন, বুঝছো? কিসের ভিডিও দেখছি সেটা আমার সেকেন্ড টাইম বাসরে বলবো প্র্যাকটিক্যালি, কেমন? আপাতত অপেক্ষায় থাকুন। কপাল কুঁচকে এলো ওনার খাপছাড়া কথায়। আশ্চর্য, একটা ভিডিও সম্পর্কে জানতে আমাকে ওনার বিয়ে অবধি অপেক্ষা করতে হবে? কি এমন গুরুত্বপূর্ণ জিনিস আছে ভিডিওতে যে বিয়ে ছাড়া বলা যাবে না? হঠাৎ চমকে উঠলাম নিজের মাঝে। ভাবলাম, আচ্ছা উনি কি আবারও বিয়ে করতে চাচ্ছেন কাউকে? কিন্তু কাকে? ওনার কি গার্লফ্রেন্ড আছে? হয়তো বা আছে। ওনার পুনরায় বিয়ে গার্লফ্রেন্ড সম্পর্কে মাথায় আসতেই ক্যাচ করে উঠল বুকের ভিতরটা আমার। অজানা অস্থিরতায় তোলপাড় শুরু হলো মনের কোঠায়। নিজেকে সংযম করতে না পেরে চট করে প্রশ্ন করে উঠলাম ওনাকে, আপনি আবারও বিয়ে করবেন? কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে বলল, আপাতত চিন্তা করি নাই কিছু, তবে করা যেতে পারে মনে হয়। ওনার ছোট একটা উত্তরে বুকটা ভারী হয়ে আসলো আমার। কথা বাড়ালাম না আর, জানতেও চাইলাম না আর কিছু। প্রচণ্ড কষ্ট নিয়ে দৃষ্টি নত করলাম। মনের অজান্তেই চোখ টলমল করে উঠল আমার। বুঝলাম না কষ্ট কিসের লাগছে আমার, তবে তীব্র কষ্টে গলা ভারী হয়ে আসছে ক্রমাগত। প্রসঙ্গ পাল্টিয়ে রাশভারী কণ্ঠে কোনো রকমে বলে উঠলাম, প্লিজ দাদিকে ফোন করে বলুন আসতে, আমি বাসায় যাব। একরোখা কণ্ঠে বলল, পারবো না আমি কাউকে ফোন করতে। তাহলে ফোনটা আমাকে দিন, আমি নিজেই দাদিকে কল করে নিব। দিন। আমার ফোনে টাকা নেই, ব্যালেন্স শেষ। টলমল চোখ তুলে তাকালাম ওনার দিকে। উনি আমার সাথে এমন করছে কেন? উনি কি বুঝতে পারছেন না আমার পরিস্থিতিটা? এখানে বেশিক্ষণ বসে থাকতে পারবো না, ধীরে ধীরে সমস্যা বাড়বে বই কমবে না। আপনি বুঝতে পারছেন না আমার সমস্যা হচ্ছে এখানে বসে থাকতে? প্লিজ ফোনটা দিন, নয়তো আমাকে বাসায় নিয়ে যান এখান থেকে। আমার কথাগুলো যেন পছন্দ হলো না ওনার। এক মুহূর্তে রেগে গেলেন আমার কথায়। তেতে উঠে পুনরায় আমাকে উদ্দেশ্য করে ঝাঁঝালো কণ্ঠে বলল, হোক সমস্যা, নিব না তোমায় আমি বাসায়। সামান্য একটা ডেট মনে রাখতে পারো না তুমি? এতটা কেয়ারলেস? চলো আজকে তোমাকে আমি এই অবস্থায় হাঁটিয়ে হাঁটিয়ে বাসায় নিয়ে যাব সবার সামনে দিয়ে। এটা তোমার শাস্তি, ওঠো। ওনার কথায় আটকে উঠলাম আমি। মনের মধ্যে ভয়েরা বাসা বাঁধলেও ঝাঁকে ঝাঁকে। উনি আমাকে এই অবস্থায় বাইরে নিয়ে যেতে চাচ্ছেন, তাও আবার পায়ে হাঁটিয়ে। চারপাশের লোকজন আমাকে বাজে নজরে দেখবে, খারাপ কথা বলবে, সেটা কি উনি বুঝতে পারছেন না? এতটা নিষ্ঠুর কেন উনি? সামান্য দয়া মায়াটুকু কি লাগে না আমার জন্য? এতটা অপছন্দ অপ্রিয় আমি ওনার কাছে? নিজের ডেট কি আমি ইচ্ছে করে ভুলে গেছি, নাকি মনে ছিল না আমার? কিভাবে বুঝাবো সেটা তাকে আমি?
বুঝবে সে আমার কথা? নিজের অজান্তে 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল গালবে। ছলছল নয়নে তার দিকে তাকিয়ে থেকে অসহায় কণ্ঠে বলে উঠলাম, আমি ইচ্ছে করে ডেট ভুলিনি, ভুল করে ভুলে গেছি। আপনি দাদিকে ফোন করুন প্লিজ, আমি কথা বলবো দাদির সাথে। আমার স্যার আপনার পার্সেল, সাথে মেডিসিন। আমার কথার ইতি ঘটল না, তার আগে আগমন ঘটে অতি সুন্দরী হোটেলের ম্যানেজার কন্যাটির। আমার কথার মধ্যেই প্রবেশ ঘটল মেয়েটির। হাতে কালো পলিথিনে মোড়ানো একটা প্যাকেট রয়েছে, সেই সাথে রয়েছে 1 পাতা মেডিসিনের ট্যাবলেট। স্বভাবস্বরূপ হাসি মুখে ওনার দিকে তাকিয়ে জিনিসগুলো এগিয়ে দিচ্ছে মেয়েটি। উনি ঘুরে তাকালো না মেয়েটির দিকে, ওনার রাগান্বিত দৃষ্টি স্থির আমার উপর। মেয়েটির কণ্ঠ শুনে গম্ভীর মুখে আমাকে ইশারা করে মেয়েটিকে বলে উঠল, মেডিসিন আমাকে আর প্যাকেটটা ম্যাডামকে দিন। কথা মতো মেডিসিনের প্যাকেটটি ওনার হাতের পাশের টেবিলে রাখে মেয়েটি। ওনাকে দেখে নিয়ে চোখ আউড়িয়ে তাকালো আমার দিকে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলাম মেয়েটির দিকে। মেয়েটি আমার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আমার তীক্ষ্ণ দৃষ্টিতে হয়তো মেয়েটি অপদস্থ হলো, যেটা চেহারায় স্পষ্ট জানান দিচ্ছে তার নিজের অস্থিরতা নিয়ে। ম্যানেজার মেয়েটি আমার দিকে তাকিয়ে স্বভাবস্বরূপ হাসি দেওয়ার চেষ্টা করে। কালো ব্যাগের পার্সেলটি আমার হাতে তুলে দিয়ে নিঃশব্দে চলে যায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে বিনা ব্যাক্য বয়ে। কিন্তু যেতে যেতেও বার কয়েক আর চোখে তাকায় আমার বাতিল স্বামীর দিকে, যেটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না। কিন্তু তারপরেও চুপ থাকলাম। আমি মেয়েটির চলে যাওয়া দেখছিলাম, তখনই খচখচ শব্দ কানে আসলো আমার। আমি চোখ ঘুরিয়ে ওনার দিকে তাকাতেই উনি মেডিসিনের পাতা থেকে একটি ট্যাবলেট ছাড়িয়ে আমার দিকে এগিয়ে দিতে দিতে শান্ত ভঙ্গিতে বলল, এটা খেয়ে নাও, পেট ব্যথা করবে না। আর পার্সেলের মধ্যে তোমার প্রয়োজনীয় সব কিছু রাখা আছে, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, যাও। ওনার এমন কথায় মাথা ঘুরে উঠলো আমার। হা করে বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে থাকলাম। আল্লাহ, উনি এসব কখন ব্যবস্থা করেছেন আমার জন্য? উনি তো এতক্ষণ যাবৎ আমার সামনেই বসা ছিল। তাহলে উনি কি আমার সাথে কথা বলার সময় হোটেল ম্যানেজমেন্টে মেসেজ করছিল মেয়েটিকে আমার জন্য এসব আনতে? এই মেয়েকে দিয়ে আমার জন্য মেয়েলি জিনিসপত্র আনিয়েছেন শুধু কি আমার বিষয়গুলো গোপন রাখার জন্য? তার মানে উনি আমাকে এতক্ষণ যাবৎ কমফোর্টেবল ফিল করানোর জন্য আমাকে একা রেখে বাইরে যায়নি? আমার ভাবনাগুলো কি সত্যি? তাহলে কি উনি আমার জন্য এতটা চিন্তা করেন, নাকি অন্য কিছু? প্রশ্ন করব? না থাক, এই মুহূর্তে প্রশ্ন না করাটাই বেটার। আগে নিজেকে গুছিয়ে নিই, তারপর না হয় প্রশ্ন করা যাবে ওনাকে। কথা না বাড়িয়ে চুপচাপ ওনার হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে নিলাম। প্যাকেটটি হাতে নিয়ে দাঁড়াতেই পেছন দিক লক্ষ্য করে সাথে সাথে বসে গেলাম জায়গায়। আমার সাদা জামা, সাদা অ্যাপ্রনটি লাল দাগ লেগে গেছে অনেকটা। এই অবস্থায় ওনার সামনে দিয়ে ওয়াশরুম অবধি যেতে পারবো না লজ্জা সংকোচে। আমি মাথা নত করে পুনরায় বসে পড়তেই খানিকটা কপাল কুঁচকে আসে ওনার। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, কি যাও না কেন? আমি উত্তর দিলাম না। অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগলাম। আর চোখে তাকালাম ওনার দিকে। সাথে সাথেই চোখাচোখি হলো ওনার সাথে আমার, কারণ উনি এতক্ষণ যাবৎ আমার দিকে কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। আমি তাকাতেই সাথে সাথেই চোখ মিলল দুজনের। উনি আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে তারপর ঝট করে উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে হাজির হলো। নিজের গায়ের কালো কোটটা টেনে খুলতে খুলতে আমাকে উদ্দেশ্য করে ধমকের সুরেই বলল, এই মেয়ে উঠো। কথা না বাড়িয়ে চুপচাপ আমি ওনার সামনেই দাঁড়ালাম। উনি চট করে ওনার গায়ের কালো কোটটা সাথে সাথে আমার কোমরে বেঁধে দিতে দিতেই বলল, বিনামূল্যে সুতাও আগলাই না আমি। সেবা যত্ন করেছি আপনার, তার পারিশ্রমিক চাই আমার। পারিশ্রমিক না পেলে নেক্সট টাইম আপনাকে বেঁধে রাখবো আমি, মনে রাখবেন ম্যাডাম। যান এবার আপনি। কারো তীব্র গুনগুন করা শব্দে ঘুম ভেঙে এলো আমার। তীব্র বিরক্তিতে বন্ধ চোখের পাতা দুটো কুঁচকে এলো আমার। ঘুমের রেশ কাটিয়ে চোখ মেলে দেখতে পারছি না গুনগুনকারী ব্যক্তিটিকে। তারপরেও কোনো রকম ঘুমের চোখ টেনে মেলে তাকাই সামনে। কিছুটা সময় লাগলো চারপাশের পরিস্থিতিটা বুঝতে। নিজের অবস্থান বুঝতে পারলাম কয়েক সেকেন্ডের মধ্যে। কাত হয়ে নিজের বিছানায় শুয়ে আছি আমি। বিকালের দিকে বাসায় ফিরে গোসল করে ক্লান্তিতে বিছানায় হাত পা গুটিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন কয়টা বাজে তা জানা নেই, তাই হালকা মাথা উঁচু করে দেয়াল ঘড়ির সময়টা দেখে নিলাম। রাত 11টা বাজে। সন্ধ্যা 6টার দিকে অসময়ে ঘুমিয়ে গিয়েছিলাম, তাই উঠতে উঠতে রাত হয়ে গেল। কিন্তু আশ্চর্য, কেউ আমাকে ডাকলো না কেন ঘুম থেকে ওঠার জন্য? অন্য সময় হলে তো দাদি আমায় অসময়ে ঘুমানোর জন্য ডেকে তুলে দেন, তাহলে আজ কেন ডাকলো না? চিনচিন মাথা ব্যথায় বিরক্তিতে মাথা চেপে ধরে উঠে বসলাম নিজের বিছানায়। মাথার দুপাশ ডলতে ডলতে চারপাশে চোখ বোলালাম নীরবে।
আমার রুমে আপাতত কেউ নেই, তাহলে গুনগুন শব্দটা আসছে কোথা থেকে? শব্দের উৎস ধরে বারান্দার দিকে তাকাতেই বুঝলাম কেউ আমার বারান্দায় দাঁড়িয়ে আছে, আর সেই ব্যক্তিটি শব্দটা করছে। বিছানা থেকে নেমে বারান্দার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম সুজি আপু কারোর সাথে গুনগুন শব্দে ফোনে কথা বলছে হেসে হেসে। বিষয়টি আমার কাছে বেশ একটা সুবিধা মনে হচ্ছে না। সতর্ক কান খাড়া করতেই শুনলাম সুজি আপু কাউকে জান জান বলে সম্বোধন করে কথা বলছে। আপুর কথা ধরনে বুঝলাম আপু কারোর সাথে এই মুহূর্তে গভীর প্রেম করছে, তাই আমার উপস্থিতিটা ধরতে পারছে না এখনো। কার সাথে কথা বলছো আপু? আমার হঠাৎ কথায় থতমত খেয়ে যায় সুজি আপু। চমকে উঠে আমার দিকে ঘুরে উত্তেজিত ভঙ্গিতে চট করে নিজের কলটি কেটে দেয় সঙ্গে সঙ্গে। বলে ওঠে, তেমন কারোর সাথে না, একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম আর কি। কথাগুলো বলতে বলতেই আমার দিকে এগিয়ে আসলো সুজি আপু। আমার কপালে একটা হাত রেখে চেক করে বলল, এখন কেমন লাগছে তোর? জ্বর সেরেছে? সন্ধ্যার দিকে শুনলাম তোর নাকি হালকা জ্বর এসেছিল। জ্বরের কথা শুনে কপাল কুঁচকালাম। আমার জ্বর এসেছিল কবে কিছু মনে পড়ছে না। যতটুকু মনে আছে রেস্টুরেন্ট থেকে উনি আমাকে জীবন বাড়ির গেট অবধি দিয়ে চলে যায় নিজের কাজে, বাড়ির ভেতরে আসেননি। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে লম্বা ঘুমে এইমাত্র উঠলাম। এর মধ্যে জ্বর আসলো কবে? আমার জ্বর হয়েছিল কবে? সন্ধ্যা থেকেই নানুমাকে দেখলাম তোর পাশে বসে থাকতে, টেনশন করছিল তোর জন্য। তোর নাকি হঠাৎ জ্বর হলে অবস্থা খারাপ হয়ে যায়, নানুমা বলল। এতক্ষণ যাবৎ তোর সাথেই ছিল বসা। কিছুক্ষণ আগে জঙ্কুক ভাই বাসায় আসলো, তাই নানুমা জঙ্কুক ভাইয়ের কাছে গেছে, আমাকে তোর কাছে বসিয়ে দিয়ে গেছে তোর খেয়াল রাখতে। সুজি আপুর কথায় ছোট করে উত্তর ও বলে পুনরায় রুমে এসে বসলাম বিছানায় পা ঝুলিয়ে। আমার পিছন পিছন সুজি আপুও রুমে এসে আমার পাশে বসতে বসতে বলল, জানিস জঙ্কুক ভাইয়ের হঠাৎ বাড়ি ফিরে আসাতে নানুমা কত খুশি। খুশিতে পারে না জঙ্কুক ভাইকে কোলে বসিয়ে রাখতে। তোর দেখা দরকার ছিল, আর হবেই না কেন বল? যেখানে জঙ্কুক ভাইকে 2 বছরে একবারও বাংলাদেশের মাটিতে টর্চ মেরে খুঁজে পাওয়া যায় না, সেখানে জঙ্কুক ভাই 6 মাসে 2 বার চলে আসছে বাংলাদেশে। প্রথমে 5 মাসে আসলো, এবার তো 1 মাসেই চলে এসেছে বাড়িতে। জঙ্কুক ভাইয়ের হঠাৎ এতটা পরিবর্তন ভাবা যায় বল? তাই নানুমাও খুশিতে কাঁদে আর রাধে জঙ্কুক ভাইয়ের জন্য। তুই কিচেনেই পাবি দাদিকে এই মুহূর্তে, চল নিচে যাই। সুজি আপুকে সঙ্গে নিয়ে নিচে চলে আসলাম। মাথার সাথে তলপেটও চিনচিন ব্যথাও করছে তীব্র। চোখে মুখে ঘুমের রেশ তখনও কাটেনি আমার। হালকা ফোলা ফোলা ভাবটা তখনও ছিল। দীর্ঘ সময় অবেলায় ঘুমানোর কারণে চোখ মুখ ফুলে গেছে। নিচে আসার সময় নিজের রুমের আয়নাতে দেখে এসেছিলাম আমি। গায়ে আমার হালকা পেস্ট কালারের কুর্তি জড়ানো, হালকা ভেজা চুলগুলো এলোমেলোভাবে হাত খোপা করে গায়ে লম্বালম্বিভাবে ওড়না জড়ালাম। 2 হাতে পেস্ট কালারের রেশমি চুড়ি নিচে আসার সময় পরে এসেছিলাম। দাদি আমার চুড়ির শব্দটা নাকি বেশি পছন্দ করে, তাই সব সময় চুড়ি পরে থাকতে হয় আমাকে। আমার বেশ পছন্দ চুড়ি পরা, তাই কখনো চুড়ি পরা নিয়ে অমত বা বিরক্তিবোধ করিনি। স্বচ্ছন্দে পরে বেড়াই। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে ড্রয়িং রুমের চারপাশে নীরবে চোখ বুলিয়ে নিলাম। পুরো ড্রয়িং রুম খালি, কেউ নেই কোথাও। আমি সুজি আপুর সাথে ড্রয়িং রুমের সোফায় বসে পড়লাম। দুর্বলতায় সোফায় গা এলিয়ে দিতে কানে আসলো সুজি আপুর কথা। সে বলে ওঠে, কফি খাবি? চোখ বন্ধ করে ছোট উত্তরে বললাম, কি সোনামা, জ্বর সেরেছে তোমার? নিচে চলে আসলে যে? হঠাৎ দাদাজানের কণ্ঠে খানিকটা চমকালেও চোখ খুলে তাকালাম না সামনে। দুর্বলতায় নিজের চোখ বন্ধ রেখে মৃদু হেসে বললাম, আমার জ্বর টর কিছু হয়নি দাদাজান। উল্টো তোমার বউ আমার নামে মিথ্যা কথা রটাচ্ছে আজকাল। চোখ বন্ধ থাকা অবস্থায় বুঝতে পারলাম দাদাজান আমার পাশে বসছেন। আমার কপালে হাত রেখে তাপমাত্রা চেক করতে করতে বললেন, জ্বরটা নেই তেমন। শরীরটা কি দুর্বল লাগছে তোমার? একটু। কয়েক সেকেন্ড কোনো কথা কানে আসলো না আমার, কিন্তু ঠিক তার কিছুক্ষণ পরেই দাদাজান বলে ওঠে, শুনলাম আজকে নাকি তুমি বান্ধবীদের সাথে পায়ে হেঁটে বাসায় এসেছ। এটা কি ঠিক বলো? যদি কোনো সমস্যা হতো তাহলে? তুমি এখনো ছোট, একা চলাফেরার বয়স হয়নি তোমার এখনো সোনামা। তাহলে এই ধরনের পাগলামো কেন করো বলো তো? আমি ছোট না, আমি বড় হয়ে গেছি দাদাজান। তাই এখন কলেজ শেষ করে একটা বড় চাকরিও নিয়ে নিব এবার। আমার কথায় যেন চমকালো সুজি আপু। দাদাজান কথা না বলতে পারলেও সুজি আপুর হতবাক সুর কানে আসলো আমার। তুই চাকরি করতে চাস তে? চোখ বন্ধ করা অবস্থায় ছোট উত্তরে বললাম, দ্রুততার সঙ্গে বলে উঠল সুজি আপু, মানে ইন্টার পাশ করে কি চাকরি করবি তুই? জঙ্কুক ভাইয়ের বাচ্চাদের টিউটর হব। মুহূর্তে চিৎকার আসলো কানে সুজি আপুর। মৃদু চিৎকার করে বলল, কি? বিরক্তি নিয়ে বললাম, সুজি আপু তুমি কি কানে কম শোনো নাকি ইংলিশ কম বোঝো, কোনটা? বললাম তো জঙ্কুক ভাইয়ের বাচ্চা কাচ্চাদের টিউশন মাস্টার হব। অবশেষে পাশ থেকে দাদাজানের হতবাক কণ্ঠ কানে আসলো আমার। তিনি বললেন,
পড়াশোনা করে মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা দেশের বিভিন্ন উচ্চ পদে যাওয়ার স্বপ্ন দেখে, আর তুমি জঙ্কুকের বাচ্চার টিউশন মাস্টার হওয়ার স্বপ্ন দেখো। কিন্তু কেন? এবার চোখ মেলে তাকাই পাশে বসে থাকা দাদাজানের দিকে। সোজা হয়ে বসে দাদাজানকে উদ্দেশ্য করে বললাম, কারণ দুটো দাদাজান। প্রথমত, তোমার বউ রোজ 20 বার করে হলেও জঙ্কুক ভাইয়ার নামে আমাকে খোঁটা দেয় পড়া নিয়ে। জঙ্কুক ভাইয়া মেধাবী স্টুডেন্ট ছিল, আমি কেন জঙ্কুক ভাইয়ার মতো মেধাবী হতে পারি না? এই একটা খোঁটা শুনতে শুনতে আমি ঝালাফালা হয়ে যাচ্ছি। তাই জঙ্কুক ভাইয়াকে কিছু করার মতো ক্ষমতা আমার নেই। উনি বড় মানুষ আর আমি ছোট মানুষ, তাই। কিন্তু জঙ্কুক ভাইয়ার বাচ্চা কাচ্চাগুলো তো আমার থেকে ছোট থাকবে, তাই না? আমার জঙ্কুক ভাইয়ের উপর হওয়া সকল রাগ ওনার বাচ্চাদের উপর দিয়ে প্রতিশোধ নিব। পড়া না পারলে ঠাস ঠাস মারবো, সারাদিন পড়াবো আর সারাদিন বকবো, বলবো তোমরা গাধা। আমার ট্যাগ জঙ্কুক ভাইয়ের বাচ্চাদের উপর চাপিয়ে দিব মনের শান্তিতে। দ্বিতীয়ত, জঙ্কুক ভাইয়া হলো বড়লোক মানুষ, ওনার টাকা বেশি, আমি ফাঁকিও দিব বেশি। 6-9 করে ওনার টাকা মেরে দিব। দাদিকে তোমাকে অর্ধেক অর্ধেক ভাগ দিব দাদাজান। ওনার একটা বাচ্চাই 1 লক্ষ নিব, আর 10টা বাচ্চা পড়াবো 10 লক্ষ নিব। 10,000 টাকা টিউশনিতে ওনার থেকে 10 লক্ষ টাকা নিব আমি। জঙ্কুক ভাইয়া বুঝতেই পারবে না আমি কিভাবে ওনার টাকা মেরে দিব। হলো না গ্রেট বুদ্ধি? আমি আর কিছু বলতে যাব তার আগেই পাশ থেকে সুজি আপু আমার একটা হাত শক্ত করে চেপে ধরে থামিয়ে দিয়ে বলে, চেপে যা বইন, এবার অন্তত আর বলিস না। তোর যে এত বড় বড় প্ল্যানিং ছিল পেটে, সেটা বের করার আগে পাশে একটা বার অন্তত দেখে নিতি বইন। নিজেও বাঁচতি, নিজের প্ল্যানিংটাও বাঁচাতে পারতি। সুজি আপুর কথাগুলো বোধগম্য হলো না আমার, তাই কৌতূহল চোখে তাকিয়ে থাকলাম সুজি আপুর দিকে। তখনই কানে আসলো দাদাজানের উচ্চস্বরে হাসির সুর। আমি পাশে তাকাতেই দাদাজান হাসতে হাসতে বলল, প্ল্যানিংটা সেই ছিল সোনামা, সমস্যা নেই, আমি রেফার করে দিব জঙ্কুকের 10 বাচ্চাকে পড়ানোর জন্য তোমায়। টাকাও আমরা 10 লক্ষই নিব জঙ্কুকের থেকে। কি জঙ্কুক, দিবি না তোর 10 বাচ্চাকে পড়ানোর জন্য 10 লক্ষ টাকা আমাদের? হ্যাঁ? দাদাজানের এমন কথায় মুহূর্তেই চমকে উঠলাম আমি। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই চোখে পড়ল ওনাকে। সোফার এক পাশে পায়ের উপর পা তুলে বসে আছে ফোন হাতে নিয়ে, তবে দৃষ্টি ওনার ফোনের নয়, আমার দিকে তাক করা, কপাল কুঁচকে। আমি ভয়ে শুকনো ঢুক গিলে সুজি আপুকে মুহূর্তেই ফিসফিস করে বললাম, আপু উনি কবে আসলো এখানে? শুরু থেকে এখানেই ছিল জঙ্কুক ভাই, তুই দেখিসনি গাধি? নানা ভাইয়ের সাথে এসেছিল, তোর প্রতিটা কথাই শুনেছে জঙ্কুক ভাই। ভয়ে গলা শুকিয়ে কাট আমার। আল্লাহ, উনি যে রাগী মানুষ, এখন আমাকে একা পেলে মাথায় তুলে আছাড় মারবে। ভয়ে শুকনো ঢোক গিললাম কয়েকবার, তখনই কানে আসলো আবারও দাদাজানের মাস্তির কথা। জঙ্কুক, তোর 10টা বাচ্চার টিউশন মাস্টার কিন্তু আমার সোনামাই হবে, মনে রাখিস। তোর বাচ্চাদের টিউশন মাস্টার খোঁজা হয়ে গেছে, বুঝলি? তুই শুধু টাকাগুলো আমাদের একটু বেশি করে পুষিয়ে দিবি, কেমন? অসহায় চোখ আওড়ালাম দাদাজানের ওপর। এক পলক দাদাজানকে দেখে নিয়ে পুনরায় ঘাড় ঘুরিয়ে তাকালাম ওনার দিকে। উনি তখনও কপাল কুঁচকে তাকিয়েছিল আমার দিকে, গম্ভীর মনোভাব তার। কয়েক সেকেন্ডের মধ্যে ওনার দৃষ্টি আমার থেকে সরিয়ে নিজের ফোনের দিকে স্থির করলো বিরক্তিতে। তার কিছুক্ষণের মধ্যেই কানে আসলো ওনার অস্পষ্ট সুরের ধ্বনি, স্টুপিড।